কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আচ্ছা, আমরা চোখের সামনে যা কিছু দেখি তা কি সব সত্যি? আর যা দেখি না সেই সবই কি মিথ্যে? যা কিছু রয়েছে তাকে মনে প্রাণে অবিশ্বাস করলে সেটা কি উধাও হয়ে যায়, নাকি যা নেই তাকে গভীরভাবে বিশ্বাস করতে করতে একসময় তার উপস্থিতি অনুভূত হয়? এ এক অদ্ভুত জটিল রহস্য, যে রহস্যের উত্তর দেবে গুড়িয়া। আমাদের আজকের গল্পের লেখিকা শতরূপা নাগপাল, জলপাইগুড়ির বাসিন্দা। তিনি মূলত ফেসবুকে লেখালেখি করলেও বেশ কয়েকটি জনপ্রিয় সাহিত্য পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এখন গল্প টিমের পক্ষ থেকে তাকে বিশেষ ধন্যবাদ তার গল্পটি নিয়ে আমাদের কাজ করতে দেওয়ার জন্য। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি সুমন। অভিনয়ে বরষা, শুভদীপ, কৌশিক রায়, পিয়ালি, অদ্বিতীয়া এবং সুমন। বিশেষ সহযোগিতায় পিয়ালি এবং নীর। পোস্টার ডিজাইনে শুভদীপ। এডিট অ্যান্ড সাউন্ড ডিজাইন করেছে সন্দীপ। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS স্টুডিও। সাউন্ড অ্যান্ড স্পেশাল এফেক্টে সুমন। পরিচালনায় বরষা এবং সুমন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, শতরূপা নাগপালের লেখা গুড়িয়া। শীতের ভোরের নরম রোদ সবে মাত্র পৃথিবীর মাটি ছুঁয়েছে। কর্মব্যস্ত শহরবাসী লেপ কম্বলের আদর ছেড়ে বেরিয়ে ক্রমশ নিজেদের রুটিন মাফিক দিনে প্রবেশ করছে। অন্যান্য শহরবাসীর মতন একই রকমের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে গঙ্গার ধারের এই ছিমছাম বাড়িটাতেও। আইটি কর্মী অভিষেক দ্রুত তৈরি হচ্ছিল অফিসে বেরোনোর জন্যে। তার স্ত্রী শ্রীতমা কিছুক্ষণ আগেই ধোঁয়া ওঠা কফি আর এগ টোস্ট দিয়ে গেছে। কাজ শেষ করে খাবারটা কোনো মতে গলাধঃকরণ করে সে। অফিসে রওনা দেওয়ার আগে অভ্যাস মতো শ্রীতমাকে খোঁজে অভিষেক। আর প্রতিদিনের মতো আজও শ্রীতমাকে পাওয়া যায় একতলার একদম বাঁদিকের পুতুলে ঠাসা সুন্দর করে সাজানো ঘরটাতে। অভিষেক শোনে খুব মিহি আদুরে গলায় শ্রীতমা বলছে, মাম্মু ওঠো মাম্মু। কি হলো, উঠবে তো? ওই দেখো বাবাই কিন্তু অফিসে চলে যাচ্ছে, বাবাইকে টাটা দিতে হবে না? ওঠো মাম্মু, আর কতক্ষণ শুয়ে থাকবে? কি হলো, উঠবে তো? বুকের মধ্যে ভাঙনের শব্দ শুনতে পায় অভিষেক। কোনো মতে গলার কাছের পাকিয়ে ওঠা কষ্টটাকে চোয়াল শক্ত করে দমন করে সে। তারপর শ্রীতমাকে কিছু না বলেই অফিসের জন্য রওনা দিয়ে দেয়। অভিষেকের গাড়ির আওয়াজটা কানে যেতেই ছুট্টে জানলার কাছে চলে যায় শ্রীতমা। তারপর ছদ্ম রাগ দেখিয়ে বলে, দেখলি তো, তোর বাবাই আজকে আবার টাটা না দিয়ে চলে গেল। কি অন্যায় বলতো? দাঁড়া, আসুক তোর বাবাই আজ বাড়িতে। প্রত্যুত্তরে অন্য পাশ থেকে একটা খুব মৃদু কচি গলার নিষ্পাপ খিলখিলে হাসি শোনা গেল মাত্র। আচ্ছা, এর কি কোনো চিকিৎসা নেই? অভিষেকের পিঠে হাত রেখে বলে বিমান, অভিষেকের বন্ধু এবং সহকর্মী। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে অভিষেক উত্তর দেয়, গত 4 বছরে কম তো ডাক্তারবন্দি করলাম না রে। ঈশ্বরের কাছে পুজো মানত সবই তো হলো, কিন্তু নিটফল কি? নিটফল সেই 0। কিছুই লাভ হলো না। আচ্ছা অভি, শ্রীতমার ব্যবহারে আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিস? না রে, দিব্যি সংসার করছে, শখের বাগান করছে, আর আমার প্রতিও যথেষ্ট খেয়াল রাখে জানিস। কিন্তু শুধু ওর ওই এক বদ্ধমূল ধারণা,
যে গুড়িয়া বলে ওর একটা বছর চারেকের মেয়ে আছে, দিন রাত সে মেয়েকে নাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, মানে জাস্ট নেওয়া যায় না মাঝে মাঝে, জানিস। ওর এই অদ্ভুত ভুলটা ভাঙাতে চেষ্টা করিসনি কখনো? বহুবার বহুবার চেষ্টা করেছি জানিস, কিন্তু এই বিষয়ে কিছু বলতে গেলেই না শ্রী কেমন ফেরোসিয়াস হয়ে যায় জানিস আজকাল। মানে তখন ও যেন কোনো যুক্তি মানতে চায় না, কোনো কথা শুনতে চায় না, ওকে সামলানো তখন মুশকিল হয়ে পড়ে। তাই আজকাল আর কিছুই বলতে ইচ্ছে করে না জানিস, কিছুই বলি না আর এসব নিয়ে এখন। আচ্ছা তুই শান্ত হ। শোন, আমার জানা একজন মনোবিদ আছেন, ডক্টর লাহিড়ী। তুই চাইলে আমি ওর কাছে তোকে রেফার করতে পারি। দেখ, আমার মনে হয় তোর কেসটা উনি সবচেয়ে ভালো হ্যান্ডেল করতে পারবেন। না রে, কোনো লাভ নেই, শ্রী রাজি হবে না। আমি আগেও অনেকবার চেষ্টা করেছি জানিস তো। ও কি বলে জানিস? ও বলে ওর কি মাথার ব্যামো হয়েছে, আমরা নাকি গুড়িয়াকে দেখতে চাই না, তাই আমরা গুড়িয়াকে দেখতে পাই না। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে ওঠে অভিষেকের। বিমান ওর পিঠে হালকা চাপড় মারে, তারপর অনেকক্ষণ দুজনেই চুপ করে থাকে। একসময় বিমান ঈষৎ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা অভি, এসব কি ওই ঘটনার পর থেকে শুরু হয়েছে? এবারে উত্তর দেয় না অভিষেক। ওর মুখে একটা করুণ হাসি খেলে যায় শুধু। আজ থেকে বছর চারেক আগে পর্যন্ত শ্রীতমা আর অভিষেক এই পৃথিবীর অন্যতম সুখী দম্পতি ছিল। 5 বছরের উদ্দাম প্রেমের পর পড়াশোনা শেষ করে অভিষেক চাকরি পাবার পরই দুই বাড়ির মত নিয়ে আজ থেকে 6 বছর আগে ধুমধাম করে বিয়ে হয় ওদের। বিয়ের পরপর শ্রীতমাও একটা নার্সারি স্কুলে জয়েন করে। দুজনের নতুন সংসার শুরু করে অভিষেকদের পুরনো বাড়িতে। সুন্দর স্বভাবের জন্য অভিষেকের মা, বাবা, ভাইয়ের মন খুব তাড়াতাড়ি জিতে নিয়েছিল শ্রীতমা। অন্যদিকে শ্রীতমার বাবা মায়ের কাছেও অভিষেক হয়ে উঠেছিল পুত্র সম। সুখের ভেলায় ভাসছিল দুজনে, সাথে দুই পরিবারও খুব সুখী হয়েছিল। বিয়ের 2 বছরের মাথায় শ্রীতমা গর্ভবতী হয়। হবু বাবা মায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের বাঁধ ভাঙা খুশিতে ওদের বাড়িটা গমগমিয়ে ওঠে। কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। গর্ভাবস্থার 3য় মাসেই ধরা পড়ে শ্রীতমার গর্ভের সন্তান শারীরিক ত্রুটি সম্পন্ন, হার্ট খুবই দুর্বল। এই অবস্থায় জন্মের পর তাকে বাঁচিয়ে রাখা যথেষ্ট শ্রম এবং ব্যয়সাধ্য। তাই ডাক্তার পরামর্শ দেন গর্ভপাতের। দুই বাড়ির পরিজনেরা মর্মাহত হলেও তারাও একই মত দেয়। এমনকি অভিষেকও সায় দেয় ডাক্তার এবং পরিবারের মতের সাথে। কিন্তু বেঁকে বসে শ্রীতমা। এই সন্তানকে সে জন্ম দেবেই। যত দিন বাঁচে ততদিনই বুকে করে তাকে পৃথিবীর রূপ, রস, গন্ধ, প্রাণ ভরে দেবে। অনেক চোখের জল ফেলা বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে শ্রীতমার অদম্য মা হওয়ার ইচ্ছের কাছে হার মানে অভিষেক ও পরিবারের সকলে। দেখতে দেখতে কেটে যায় আরো 4টে মাস। শ্রীতমার 7 খাওয়ার দিন এগিয়ে আসে। খুব সাবধানে চলাচল করে সে, নিয়ম করে খাওয়া দাওয়া করে। অনাগত আত্মজের প্রতি মুহূর্ত সজাগ সে। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। সাধের অনুষ্ঠানের ঠিক আগের রাতে বাথরুমে পা পিছলে যায় শ্রীতমার। প্রচন্ড রক্তপাত হতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে অপারেশনের পর ডাক্তার জানান শ্রীতমা বেঁচে গেলেও তার গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি। প্রাথমিক মন খারাপ হলেও একটা চাপা স্বস্তিও খেলে গিয়েছিল সবার মনে। 2 দিন পর কড়া ঘুমের ওষুধের প্রভাব কাটিয়ে জেগে উঠে
শ্রীতমা অভিষেকের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে বলেছিল, কি মশাই, মেয়েকে দেখলে? আমি কিন্তু একটা নাম ভেবেছি, গুড়িয়া। ভালো না? সেই থেকেই শুরু। সেই দিনের পর থেকে শ্রীতমার হৃদয়ে বড় হতে শুরু করলো গুড়িয়া। বহু ডাক্তার, বদ্যি, পূজা, মানত সব হলো, কিন্তু শ্রীতমার মন থেকে কিছুতেই গুড়িয়াকে বার করা গেল না। এমনিতে শ্রীতমা খুব স্বাভাবিক আচরণ করে, কিন্তু দিন রাত কোনো এক অদৃশ্য শিশুর দেখভাল করে চলেছে সে। তাকে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে, খাওয়াচ্ছে, খেলছে। এই বিষয়ে কিছু যুক্তি দিয়ে বোঝাতে গেলেই শ্রীতমা খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে, জ্ঞান হারায়। এদিকে মানসিক চাপ যে শ্রীতমার জন্য ক্ষতিকারক তা ডাক্তার বারবার বলে দিয়েছিলেন। সেই জন্য এক প্রকার অপারগ হয়ে অভিষেক শ্রীতমার ভ্রান্তি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেনি আর। কিন্তু অসুবিধাটা হলো, শ্রীতমার এই ধরনের কাণ্ডে খুব বেশি প্রভাবিত হচ্ছিল অভিষেকের পরিবার। তো ও এইভাবেই কেটে গেল প্রায় 2 বছর। এর মাঝেই হঠাৎ মারা গেলেন শ্রীতমার মা বাবা। হয়তো একমাত্র মেয়ে দুশ্চিন্তাই শেষ করে দিয়েছিল তাদের। মূল সমস্যা দাঁড়ালো যখন অভিষেকের ভাই বিয়ে করলো। নতুন বউ মানুষ ভালো হলেও কতদিন আর এই অদ্ভুতুরে কাণ্ড সহ্য করতে পারে? তাই সমস্যা তো চলছিলই। তার উপর সে গর্ভবতী হয়ে পড়লে অভিষেকের মা বাবাই চাননি বড় বউয়ের প্রভাব পড়ুক ছোট বউয়ের ভাবী সন্তানের উপর। মুখে কিছু না বললেও ভাবে ভাবে বুঝিয়ে দিতেন তাদের আপত্তি। অভিষেকও বুঝতে পেরে কাল বিলম্ব করেনি। চাকরির বদলি নিয়ে পুরনো বাড়ি, পুরনো পাড়া ছেড়ে এসে উঠেছিল গঙ্গা তীরবর্তী এই ছোট্ট বাড়িটাতে। আর সাথে এসেছিল শ্রীতমা আর গুড়িয়া। এই বাড়ি এসে শ্রীতমা নিজের হাতে গুছিয়েছিল গুড়িয়ার ঘর। গুছিয়ে সংসার করতে লাগলো শ্রীতমা, বর আর মেয়ে নিয়ে। আর শ্রীতমার এই আচরণকে নিজের ভবিতব্য মনে করে নিয়েছিল অভিষেক। মানসিক চাপ কাটাতে নিজেকে কাজের সমুদ্রে ডুবিয়ে দিল সে। এইভাবে আরো 2 বছর কেটে গেল। 4 বছরে পড়ল শ্রীতমার চোখের মণি গুড়িয়া। আপনি একটু মন দিয়ে ভাবুন তো মিসেস সেন, সত্যি কি আপনার একটা মেয়ে আছে? মানে কি অদ্ভুত প্রশ্ন করছেন আপনি ডক্টর? আপনি একজন মাকে জিজ্ঞাসা করছেন যে তার সত্যি সন্তান আছে কিনা? হোয়াট রাবিশ ইজ দিস? সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে মিসেস সেন, দয়া করে উত্তেজিত হবেন না। আমরা এখানে নেহাতি একটা বন্ধুত্বপূর্ণ আলোচনায় বসেছি। বন্ধুত্বপূর্ণ? এটা ঠিক কি ধরনের বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলতে পারেন ডক্টর লাহিড়ী? নেহাত অভি বারবার ইনসিস্ট করলো তাই। নয়তো আমি আমার অসুস্থ মেয়েটাকে বাড়িতে একলা রেখে এখানে কখনোই আসতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার প্রশ্নে আঘাত পেলে আমি দুঃখিত মিসেস সেন। আপনি একটু শান্ত হন। আপনি সম্মতি জানালে অন্য কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? বেশ, করুন, কিন্তু দয়া করে এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমার মাতৃসত্তায় আঘাত লাগে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খেয়াল রাখবো। আচ্ছা মিসেস সেন, আপনার মেয়ে কবে জন্মায়? 4 এপ্রিল 2016, রাত 10:50। 4 এপ্রিল 2016, রাত 10:50। আচ্ছা বেশ, আপনি কখন জানলেন যে আপনার মেয়ে হয়েছে? মানে কোনো নার্স কি আপনাকে আপনার
বেবিকে দেখিয়েছিলেন? না, জ্ঞান ফিরলে দেখি আমার কোলের কাছে আমার মেয়েকে শোয়ানো রয়েছে। আচ্ছা, কিন্তু সেটা কি খুব স্বাভাবিক মিসেস সেন? আই মিন, একটা নিউ বর্ন বেবি, তাকে কি ওইভাবে সেন্সলেস মাদারের কাছে দিয়ে দেওয়া হয় কখনো? কি আশ্চর্য ডক্টর লাহিড়ী, একজন বেবিকে তার মায়ের কাছে দেবে না তো আর কোথায় রাখবে? আচ্ছা বেশ, মানলাম। আপনি বলছিলেন আপনার মেয়ে অসুস্থ, কি হয়েছে ওর? ওর হার্টে বাইবর্ন প্রবলেম রয়েছে। ও তাই নাকি? তাহলে নিশ্চয়ই ডাক্তার দেখাচ্ছেন। কাকে দেখাচ্ছেন ওকে? ও যে ডাক্তারের হাতে হয়েছে সেই ডক্টরই দেখছেন গুড়িয়াকে। আর একটু বড় হলে ওকে বাইরে নিয়ে যেতে হবে। গুড়িয়া? বাহ, বেশ সুন্দর নাম রেখেছেন তো। তা মেয়েকে স্কুলে দিয়েছেন? আর বলবেন না ডক্টর, আসলে ও তো অসুস্থ, সেই জন্য ওকে এতদিন স্কুলে দিইনি। কিন্তু তার মধ্যে হয়েছে কি, মেয়েটা এতটা দুষ্টু হয়েছে না কি বলবো। মনোবিদ ডক্টর লাহিড়ীর চেম্বারের বাইরে উৎকণ্ঠিত অভিষেক অপেক্ষা করছিল। আধ ঘন্টা আগে শ্রীতমা ভেতরে গেছে। কাউন্সিলিং এর প্রথম ডেট আজ। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসেও ঘাম হচ্ছিল তার। এমনিতে শ্রীতমাকে নিয়ে আর কোনো চিকিৎসক বা মনোবিদের শরণাপন্ন হওয়ার ইচ্ছে বা মনের জোর কোনোটাই ছিল না অভিষেকের। কিন্তু কিন্তু কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটিয়েছে যার ফলে একরকম বাধ্য হয়েই বন্ধু বিমানের পরামর্শ মেনে ডক্টর লাহিড়ীর চেম্বারে নিয়ে আসতে হয়েছে শ্রীতমাকে। কিছুদিন আগে পেপারে দেখা বিজ্ঞাপন দেখে একটা নার্সারি স্কুলের শিক্ষিকার চাকরির জন্য শ্রীতমার নামের একটা বায়োডাটা দিয়ে আসে অভিষেক। অভিষেক ভেবেছিল চাকরিটা পেলে হয়তো শ্রীতমা ধীরে ধীরে ওর কাল্পনিকতা থেকে বেরিয়ে আসবে। শ্রীতমাও রাজি হয়ে গিয়েছিল ইন্টারভিউ দিতে। ইন্টারভিউয়ের 7 দিনের মধ্যে জানা গেল শ্রীতমা সিলেক্টেড। খুশি হয়েছিল অভিষেক, আর খানিক স্বস্তিও লাভ করেছিল। কিন্তু কিন্তু গোলমাল বেঁধে গেল শ্রীতমা স্কুলে জয়েন করার ঠিক 3 মাথায়। শ্রীতমা স্কুলে জয়েন করার 7 দিনের মাথায় অভিষেকের মোবাইলে একটা ফোন যায় শ্রীতমা স্কুলের প্রিন্সিপাল মিসেস বসু রায়ের ফোন থেকে। তক্ষুনি একবার অভিষেককে দেখা করতে বলেন তিনি। অফিস থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে স্কুলের অফিসে ঢুকে অভিষেক। মিসেস বসু রায়ের মুখ গম্ভীর। অভিষেককে বসতে বলে খুব সংক্ষেপে তিনি বলেন যে তার স্ত্রী নাকি একজন মানসিক রোগী, এই মুহূর্তে তার চিকিৎসা প্রয়োজন। তার এহেন মতের কারণ কি তা জিজ্ঞেস করলে মিসেস বসু রায় বলেন শ্রীতমা নাকি স্কুলের সারাটা সময় এক অদৃশ্য শিশুর সাথে কথা বলে, টিফিন টাইমে তাকে খাওয়ায়, এমনকি ছুটির পর প্রায় ফাঁকা দোলনা দোলায়। তার এই ধরনের আচরণে স্কুলের বাচ্চাদের পাশাপাশি অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও যার পরনায় ভীত। এর মধ্যে কয়েকটি বাচ্চা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকেরাও একজন শিক্ষিকার এই ধরনের আচরণের জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। এই অবস্থায় আমরা আর শ্রীতমাকে কন্টিনিউ করতে পারছি না মিস্টার সেন। আপনি ওনার মানসিক স্বাস্থ্য সম্বন্ধে খেয়াল রাখুন। অপমানিত অভিষেক শ্রীতমাকে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। সে রাতেই শ্রীতমাকে কোনো মতে বুঝিয়ে বিমানের সাথে কথা বলে ডক্টর লাহিড়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে সে। একদিক দিয়ে ভালোই হলো বুঝলেন ডক্টর, মেয়েটা একটু বড় হোক, ওর হার্টের অপারেশনটা হয়ে যাক, তারপরেই না হয় অন্য কোথাও জয়েন করব। ডক্টর লাহিড়ীর চেম্বারে বসে সহজভাবেই কথাগুলো বলছিল শ্রীতমা। কোনো অস্বাভাবিকতা নেই তার আচরণে। ডক্টর লাহিড়ীর চশমার কাঁচটা চেম্বারের নিয়ন আলোয় চকচক করছিল। শ্রীতমাকে তার চেম্বারের বাইরের বাগানটা দেখতে পাঠিয়ে অভিষেককে চেম্বারের ভেতরে ডাকলেন ডক্টর লাহিড়ী। দেখুন মিস্টার সেন,
আপনার স্ত্রী এক জটিল মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। একই হ্যালুসিনেশন দীর্ঘদিন দেখতে দেখতে ওটাকেই সত্যি বলে বিশ্বাস করে ফেলেছেন তিনি। আরও অনেক আগে ওনার চিকিৎসা শুরু হওয়া উচিত ছিল। শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের চেম্বারে বসে ততোধিক শীতল গলায় উল্টো দিকে বসে থাকা অভিষেককে কথাগুলো বললেন ডক্টর লাহিড়ী। তাহলে তাহলে এখন উপায় কি ডক্টর? সীতমাকে কি আর আগের মতো স্বাভাবিক করে তোলা যায় না কোনোভাবেই? উপায় তো আছে, কিন্তু প্রসেসটার সময় সাপেক্ষ হবে মিস্টার সেন। আপাতত কাউন্সেলিং চলুক। বাড়িতে আপনি ওর সাথে আরো বেশি করে সময় কাটান, অনেক গল্প করুন। বিয়ের আগের গল্প, বিয়ের পর প্রথম দিনগুলোর গল্প। সময় বিশেষে যদি মিসেস সেন কোনো অসংলগ্ন কথাও বলে ফেলেন, বিরক্ত হবেন না। সে যত উদ্ভট কথাই হোক না কেন, আপনি ওকে দেখান যে আপনি ওকে বিশ্বাস করছেন। আসলে তীব্র একাকিত্ব থেকে উনি মনে মনে একটা আত্মজের চিত্র এঁকে নিয়েছিলেন, আর সেই কল্পনাই ওনার জীবন হয়ে গেছে। She needs your help. Okay, doctor. I will try my level best. শ্রীতমা চেম্বারের বাইরে বসেছিল। অভিষেককে দেখে হাসি মুখে বলল, ও, তুমি এসে গেছো, ভালোই হলো। এই দেখো, ডক্টর লাহিড়ীর বাগানখানা কি অপূর্ব না? আমাকে কিন্তু এরকম একটা গাছ কিনে দেবে, হ্যাঁ? এই রে, অনেকটা দেরি হয়ে গেছে তো। এই, তোমার ওদিকে কাজ হলো? বাড়িতে মেয়েটা একা আছে, এবার তো ফিরতে হবে। কি হলো, চলো। চলো, আইসক্রিম কিনে নিয়ে ফিরি তবে ওর জন্য। নদীর স্রোতের মতোই বহমান জীবন। সেই স্রোতে ভেসেই অভিষেক আর শ্রীতমার জীবনেও প্রায় বছরখানে কেটে গেছে। ডক্টর লাহিড়ীর চিকিৎসায় আর অভিষেকের ভালোবাসায় শ্রীতমা এখন অনেকটাই শান্ত। স্থিরতা এসেছে তার মধ্যে, যদিও বা মাঝে মধ্যে এখনো গুড়িয়ার নাম নিয়ে ফেলে। তারপর হঠাৎ কি মনে হতেই নিজেই চুপ করে যায়, যেন সামলে নেয় নিজেকে। ওর এই পরিবর্তন স্বস্তি দেয় অভিষেককে। প্রথম প্রথম শ্রীতমার পাগলামির সাথে তাল মেলাতে পারছিল না অভিষেক, বারবার অভিনয় তাল কেটে যাচ্ছিল। কিন্তু অভিষেকের মনে গুড়িয়ার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস জাগাতে পেরে শ্রীতমার মুখে যে ছেলে মানুষই খুশি খেলা করছিল, তা দেখে অভিনয় চালিয়ে গিয়েছিল অভিষেক। কিন্তু আশ্চর্যজনকভাবে অভিষেকের হৃদয়ে কোথায় যেন একটা ছোট্ট কীট দংশন করছিল। ধীরে ধীরে যখন শ্রীতমার বিশ্বাস হয়ে গেল যে অভিষেক আর তাকে অবিশ্বাস করে না, তখন থেকেই শ্রীতমা যেন গুড়িয়াকে ভুলতে শুরু করলো। সাথে নিয়মিত কাউন্সেলিং আর মেডিটেশনের সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল শ্রীতমা। আজ শ্রীতমাকে নিয়ে শেষবারের মতন ডক্টর লাহিড়ীর চেম্বারে এসেছে অভিষেক। সাধারণ কিছু কথাবার্তা আর মেডিটেশনের পরামর্শ দেবার পর শ্রীতমাকে পাশের ঘরে বসতে বলে অভিষেককে নিজের চেম্বারে ডাকেন ডক্টর লাহিড়ী। অভিষেক হাসি মুখে ঘরে ঢুকে চেয়ারে বসে বলে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংকস এ লট। আপনি না থাকলে না আমাদের আজকে দিনটা দেখাই হতো না, বিশ্বাস করুন। রিয়েলি থ্যাংকস এ লট ডক্টর। আমি শুধু সামান্য সাহায্য করেছি মাত্র, যা করার তো আপনি করেছেন। ডক্টর, এবার ভেবেছি না আমরা একটা ইস্যুর জন্য ট্রাই করব। তাহলেই না আমার মনে হয় স্ত্রীর বাকি অসুখটুকুও সেরে যাবে। নেক্সট উইকে আমরা একটু হাওয়া বদলের জন্য মন্দারমণি যাব ভাবছি। আপনি কি বলেন ডক্টর? ওকে এখন বাইরে নিয়ে যাওয়াটা সেফ হবে তো? ডক্টর লাহিড়ী এবার গম্ভীর গলায় বললেন, সে তো খুবই ভালো ডিসিশন, কিন্তু আমি পরামর্শ দেব
এবারে আপনার সত্যিটা স্বীকার করা উচিত অভিষেকবাবু, নইলে শ্রীতমা দেবী কোনোদিনই পুরোপুরি সুস্থ হবেন না। মানে কোন সত্যি ডক্টর? কি কি বলতে চাইছেন আপনি? ডক্টর লাহিড়ী ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি এনে বলেন, যে সত্যিটা আপনি নিজের কাছেও স্বীকার করতে ভয় পান অভিষেকবাবু, যে সত্যিটা আপনাকেও গত 5 বছর ধরে রোজ ক্ষতবিক্ষত করছে, সেই সত্যিটা যে এবার স্বীকার করতে হবে আপনাকে মিস্টার সেন। অভিষেক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে ডক্টর লাহিড়ীর দিকে। এক মুহূর্তে কে যেন তার মুখের সব রক্ত শুষে নিয়েছে। নির্ধারিত দিনে অভিষেক আর শ্রীতমা রওনা দিল মন্দারমণির উদ্দেশ্যে। বছর ঘুরে শীত পুরো আবার কড়া নাড়ছে। এই সময়টাতে সাধারণত সমুদ্রে সিজন টাইম। বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা এই সময় সমুদ্র তটে ভিড় করেন। তাই হোটেল বুকিং পাওয়াতে একটু সমস্যাই হচ্ছিল অভিষেকদের। তবে শেষমেশ এক বন্ধুর সুপারিশে সমুদ্রের কাছাকাছি এক সুন্দর গেস্ট হাউসে জায়গা হয়ে গেল অভিষেক আর শ্রীতমার। মন্দারমণি যাওয়ার দিন সকাল থেকেই শ্রীতমা খুব হাসি খুশি ছিল। বহুদিন পরে শ্রীতমাকে এত হাসি খুশি দেখে মনে মনে স্বস্তি পাচ্ছিল অভিষেক। কিন্তু এত আনন্দের মাঝেও এক অদৃশ্য কীট অভিষেককে বারবার দংশন করে যাচ্ছিল। বহু ভেবেও সে তল করতে পারছিল না যে কথাটা সে আজ অবধি নিজের কাছেও সম্পূর্ণভাবে স্বীকার করতে পারেনি, সেই কথাটা ডক্টর লাহিড়ী জানলেন কিভাবে। মনে মনে এতটুকু ভেবেই এই শীতেও হাত পা ঘেমে ওঠে অভিষেকের। তবে কি কাউন্সিলিং এর সময় কোনো দুর্বল মুহূর্তে আমি নিজেই কনফেস করে ফেলেছিলাম? সত্যি কি এবার শ্রীতমাকে সবকিছু বলে দিতে হবে? না 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 না, এই কিছুতেই হতে পারে না। আমি শ্রীতমাকে কিছুতেই বলতে পারবো না সব কথা। শ্রীতমা আমাকে ছেড়ে চলে গেলে আমি 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 বাঁচবো কি নিয়ে? আমি আমি বাঁচবো কি নিয়ে? না 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 না, এ হতে পারে না, হতে পারে না। সমুদ্র তটে বসে অস্তমান সূর্য দেখতে দেখতে বারবার এই কথাগুলোই বিড়বিড় করছিল অভিষেক। হঠাৎ পেছন থেকে শ্রীতমা এসে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার বর্মশাই, এখানে একা একা বসে কি ভাবছো শুনি? আচ্ছা, সেকেন্ড হানিমুনে এসে বুঝি আমি একাই স্নান করব সমুদ্রে? না না, তোমাকেও নামতে হবে। চলো চলো, কি হলো, চলো না। আহা, ওঠো ওঠো ওঠো, চলো না। অভিষেক খুব ভালোভাবেই টের পেল কোথায় যেন একটা তার ছিঁড়তে বসেছে। সে প্রাণপণ জড়িয়ে ধরল শ্রীতমাকে। গুটি সুটি পায়ে রাত নামে সমুদ্রের বুকে। রাতের বেলায় সমুদ্রের ধারে ঘোরাঘুরি আর সামান্য কিছু পানাহারের পর নিজেদের শোবার ঘরে যায় অভিষেক আর শ্রীতমা। হালকা স্নান সেরে ঘন লাল রঙের গাউনে মোহময়ী শ্রীতমা ধীর পায়ে এসে দাঁড়ায় অভিষেকের সামনে। মুহূর্তেই বিদ্যুৎ খেলে যায় দুই হৃদয়ের মধ্যে। গ্রীষ্মের দাবদাহে পিপাসার্ত চাতকের মতো ব্যাকুল দুটি নারী পুরুষের শরীর মন দ্রুত মিলিত হতে শুরু করে। বহুকালের অসুখী দুটি মন আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আবার যেন ফিরে পেতে চায় নিজেদের পুরনো ভালোবাসাকে। কিন্তু এই তীব্র আদরের মাঝেই হঠাৎ ছন্দপতন ঘটে। শ্রীতমাকে এক ছটকায় সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় অভিষেক। জানলার ধারে গিয়ে
দ্রুত হাতে একটা সিগারেট ধরায় সে। বিছানা থেকে উঠে বসে শ্রীতমা। তারপর অবাক চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হলো অভি? আরে ওকে? We need to talk this, Sri. We need to talk. And it's the high time, I think. আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, শ্রী। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। মানে কি সব বলছো তুমি? কিসের প্রায়শ্চিত্ত? কিসের হাই টাইম? আমি কিছু বুঝতে পারছি না অভি। তুমি প্লিজ একটু ক্লিয়ার করে বলবে? শ্রীতমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে অভিষেক। তারপর ভেঙে পড়া গলায় বলে, বলবো শ্রী। আমার কনফেশনের পর তুমি আমাকে খুব খুব ঘৃণা করবে। আমি জানি তুমি আমাকে খুব খুব ঘৃণা করবে, কিন্তু আমাকে কথা দাও শ্রী। আমাকে কথা দাও, আমাকে তুমি ছেড়ে যাবে না শ্রী। আমাকে ছেড়ে যাবে না, প্লিজ আমাকে কথা দাও। আমাকে ছেড়ে চলে যাবে না তুমি। কথা দাও। শ্রীতমা অভিষেককে দু হাতে জড়িয়ে ধরে দৃঢ় গলায় বলে, কথা দিলাম, কোথাও যাব না। বলো। খানিক আশ্বস্ত হয়েই ধীরে ধীরে বলতে শুরু করে অভিষেক, জানো শ্রী, তোমার প্রেগন্যান্সির খবরে আমি খুব খুশি হয়েছিলাম শ্রী। আমি খুব খুশি ছিলাম। ছেলে হোক বা মেয়ে, আমার কোনো ব্যাপার ছিল না, বিশ্বাস করো। আমার কোনো ব্যাপার ছিল না। আমি শুধু একটা সুস্থ সবল সন্তানের বাবা হতে চেয়েছিলাম, শুধু একটা সুস্থ সবল সন্তানের বাবা। তাই ডাক্তারের রিপোর্টে যখন দেখা গেল আমাদের ভাবি সন্তান অসুস্থ, আমি মনে মনে ভেঙে পড়েছিলাম শ্রী। আমি মনে ভেঙে পড়েছিলাম। আমি কিছুতেই মানতে পারিনি, বিশ্বাস করো। আমি কিছুতেই মানতে পারিনি। এই অবস্থায় সাধারণত সবাই গর্ভপাতকেই বেছে নেয়, তাই আমিও নিজের বোনকে সান্ত্বনা দিয়েছিলাম যে তুমিও নিশ্চয়ই সেই সিদ্ধান্তটাই নেবে, আর এই ঘটনাটাকে একটা সাধারণ দুর্ঘটনার মতোই ভুলে যাবে। তারপর অদূর ভবিষ্যতে আমরা সুস্থ সন্তানের বাবা মা হব শ্রী। কিন্তু আমার ভাবনাটা সত্যি হলো না শ্রী। তুমি বেঁকে বসলে, এই সন্তানের জন্ম দেবেই বলে তুমি জেদ তুলে। আমি ভেবেছিলাম হয়তো দু পরিবারের গুরুজনরা মিলে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে গর্ভপাতে রাজি করাবেন, তাই এই ব্যাপারে আমি কিছুটা নির্লিপ্ততাই দেখিয়েছিলাম, যাতে তোমার মনে হয় তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমি তোমার চোখে ছোট হতে চাইনি শ্রী, কিন্তু তোমার জেদের কাছে মা বাবারাও হেরে গেলেন, আর মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের অসুস্থ অনাগত সন্তানকে তুমি জন্ম দেবেই। এই সিদ্ধান্ত আমি সরাসরি বিরোধ করলাম না, কিন্তু মনে মনে মানতেও পারলাম না। বিশ্বাস করো শ্রী, রাস্তা ঘাটে ঘরে বাইরে যখনই কোনো সুস্থ সুন্দর বাচ্চাকে খেলতে দেখতাম, হাসতে দেখতাম, হিংসায় আমার বুক জ্বলে যেত। আমার বুক জ্বলে যেত শ্রী, জ্বলে যেত আমার বুক। নিজেকে বড় অক্ষম, বড় অসহায় মনে হতো জানো। ভাবতাম পৃথিবী শুধু সবার সুস্থ সবল সন্তান, আর শুধু আমার সন্তানই জন্মাবে অসুস্থতা নিয়ে, মা বাবাকে দুঃখ দিতে। দিন রাত
এসব ভেবে ভেবে আমি আমি ভিতরে ভিতরে উন্মাদ হয়ে উঠেছিলাম, উন্মাদ। এই এই টানাপোড়েনের মধ্যে তোমার তোমার সাধের অনুষ্ঠান চলে এলো। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ফুলের সাজসজ্জা, ক্যাটারার, ডেকোরেটরের আনাগোনা, আর আর সবার উপরে তোমার হাসি খুশি মুখটা আমাকে আমাকে তীব্র ঘা দিচ্ছিল। আমাকে তীব্র ঘা দিচ্ছিল শ্রী, তীব্র ঘা দিচ্ছিল। বারবার বারবার মনে হচ্ছিল এইসব এইসব আনন্দ অনুষ্ঠান যেন সবকিছু ক্ষণিকের। যে সন্তান পৃথিবীতে এসে যে কদিন থাকবে শুধু দুঃখই দেবে, তার যেন এইসব প্রাপ্য নয়, এই সবকিছুই তার যেন পাওনা নয়। সেই সন্তানের জন্য তুমি শুধু কাঁদবে শ্রী, তুমি শুধুই কাঁদবে। আর সবাই এসে আহা উহু করবে। এসব ভাবতে ভাবতে আমার সব শুভ বুদ্ধিগুলো যেন পুরোপুরি লোপ পেয়ে গিয়েছিল শ্রী। আর জানি না কখন কোন শয়তানের প্ররোচনায় আমি নিজের আত্মযোগেই ঠান্ডা মাথায় হত্যা করার পরিকল্পনা করে ফেললাম। এখন চিন্তা করতে বসলে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায় শ্রী। আমি ভাবতে পারি না আর। হত্যা? কি বলছো তুমি অভি? এসব আমাদের সন্তানকে তুমি কিভাবে পারলে? তুমি কিভাবে পারলে অভি? আমি জানতাম প্রেগনেন্সির জন্য রাতে তুমি বারবার বাথরুমে যাও। সেদিন রাতে তোমায় ইচ্ছে করে তোমার মায়ের সাথে শুতে পাঠালাম, কারণ আমাদের ঘরে পড়ে গেলে লোকে যে আমাকেই সন্দেহ করত শ্রী। রাতে তোমরা যখন খাওয়া দাওয়া করছিলে তখন এই ঘরের লাগোয়া বাথরুমের মেঝেতেই ইচ্ছে করে বেশ খানিকটা তেল আর জল ঢেলে আসলাম। শুধু তাই নয়, বাথরুমের লাইটটাও কেটে দিয়েছিলাম, যাতে অচেনা ঘরের অন্ধকারে কিচ্ছু টের না পাও তুমি। আমি জানতাম তোমার মা ইনসোমনিয়াক, তাই এত বড় অনুষ্ঠানের আগের রাতে ঘুমের ওষুধ তিনি খাবেনি। তাই চট করে তোমাকে সাহায্য করতে কেউ যাবে না। আর শুধু তাই নয়, বাথরুমের গামছা জামা কাপড় রাখার স্ট্যান্ডটাতেও ভালো মতন তেল সাবান মাখিয়ে রেখেছিলাম, যাতে কোনোভাবেই তুমি পড়ে যাওয়ার থেকে বাঁচতে না পারো। আমার প্ল্যানটা খুব সহজেই সফল হয়ে গিয়েছিল সেদিন। আড়াল থেকে সব অনুভব করছিলাম আমি। তুমি পড়ে গিয়ে প্রাণপণে পেট দু হাতে চেপে কাঁদছিলে শ্রী। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না, কিন্তু তোমার গর্ভের সন্তানের মৃত্যু যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হলো ততক্ষণ আমি ঠায় দাঁড়িয়েছিলাম। তারপর তুমি যন্ত্রণায় কাতরাতে যখন জ্ঞান হারালে, আমি ছুটে গিয়ে সবাইকে ডেকে এনে তোমাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার ওটিতে নিয়ে গেলেন তোমায়। আর তার খানিক বাদে খবর এলো তুমি বিপদমুক্ত হলেও হার্ট দুর্বল হওয়ার কারণে তোমার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি। কন্যা সন্তান ছিল। এই খবরে আত্মীয় পরিজনরা সবাই ভেঙে পড়লেন, কিন্তু মনে মনে আমার এক স্বস্তির বাতাসই বয়ে যাচ্ছিল। মুখে দুঃখ ভাব বজায় রাখলেও মনে মনে আমি খুশি হয়েছিলাম শ্রী, যে আমাকে কোনো অসুস্থ সন্তানের পিতা হতে হয়নি। রাতে ডাক্তার আমায় কনসোল করতে এলেও তাকে আমি এই কথাই জানিয়ে দিলাম,
আমার আমার লক্ষ্য ছিল তোমাকে সুস্থ করে তোলা, শ্রী। তোমাকে তোমাকে সুস্থ করে তোলা। পরের দিন সকালে তোমার কাছে গিয়ে দাঁড়ালে, তুমি যখন প্রথম আমায় গড়িয়ার কথা বললে, আমার আমার পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল। তোমায় আর নিজেকে একটা সুস্থ জীবন দিতে গিয়ে তোমাকে তোমাকে জীবন ভোরের অসুখ দিয়ে দিয়েছিলাম, শ্রী। আমি আমি জীবন ভোরের অসুখ দিয়ে দিয়েছিলাম। আমাকে 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 ক্ষমা করো, শ্রী। আমাকে আমাকে ক্ষমা করো, ক্ষমা। আমাকে আমাকে ক্ষমা করো, শ্রী। আমাকে ক্ষমা করো। এতখানি একটানা বলে কান্নায় ভেঙে পড়ে অভিষেক। শ্রীতমা দুহাতে তার মুখটা তুলে ধরে শান্ত গলায় বলে, তোমার কি মনে হয় অভি? জোর করে আমার গর্ভপাত করিয়ে তুমি অসুস্থ সন্তানের বাবা হওয়া থেকে মুক্তি পেয়ে গেছো? না অভি, না, এত সহজ তো নয়। ওই যে দেখো, যে দেখো, আমরা দুজনেই এখন একটা মৃত অসুস্থ শিশুর মা আর বাবা। আতঙ্কের একটা হিমেল স্রোত বয়ে যায় অভিষেকের স্নায়ু কোষ দিয়ে। সে অনুভব করে তার গলা জড়িয়ে ধরেছে দুটো নরম কচি হাত। পিঠের মধ্যে শিশুটার বুকের ধুকপুকানি টের পায় অভিষেক। এত ভয়ের মধ্যেও সে বোঝে শিশুটার হৃদস্পন্দন যেন অনিয়মিত। ফিসফিসে কচি গলায় কে যেন বলে ওঠে, সেই ঘটনার পর থেকে আজ মাসখানেক হলো অভিষেক ডক্টর লাহিড়ীর মানসিক হাসপাতালে রয়েছে। সে বলে একটা বছর 4-5 বাচ্চা মেয়েকে নাকি সে দেখতে পায়। বাচ্চাটা নাকি ওকে বাবাই বলে ডাকে আর তার সাথে খেলতে চায়। কখনো কখনো খেলেও অভিষেক ওর সাথে, কিন্তু যখন খেলে না তখন নাকি মেয়েটা কেঁদে কেটে একসা হয়। এই সময়গুলোতে অভিষেক নিজেও খুব উত্তেজিত হয়ে ওঠে। তখন কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ডক্টর লাহিড়ী তাকে। আজ 3 হলো একটু ভালো আছে অভিষেক। স্নায়ুর উত্তেজনা প্রায় নেই বললেই চলে। তবু ডক্টর লাহিড়ীর পরামর্শে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওকে। তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দিন 15 মধ্যে বাড়ি যেতে পারবে অভিষেক। শ্রীতমা আজ ডক্টর লাহিড়ীর চেম্বারে এই ব্যাপারে পরামর্শ নিতে এসেছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে কিছুই সম্ভব হতো না। আমি সামান্য সাহায্য করেছি মাত্র শ্রীতমা, বাদ বাকি সবই তো আপনার প্ল্যান। মৃদু হেসে ঘাড় নাড়ায় শ্রীতমা। ডক্টর লাহিড়ী কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে ফের বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, বলুন না। এই মাস্টার প্ল্যানটা আপনি করলেন কবে? আই মিন, আপনার মতো সহজ সরল একজন মেয়ের পক্ষে এভাবে একটা প্ল্যান করা? যেদিন আমার গুড়িয়া জন্মালো
সেই দিনই। মানে দয়া করে একটু পরিষ্কার করে বলবেন? আপনাকে বদার করার জন্য দুঃখিত, কিন্তু আমার খুবই কৌতূহল হচ্ছে। না না ডক্টর, বদের কেন করবেন? আপনি এত সাহায্য করলেন আমায়, আমার সম্পর্কে প্রায় কিছুই না জেনে। আপনি জানতে চাইতেই পারেন। আসলে ডিউরিং প্রেগন্যান্সি আমি অভিষেকের আমার গুড়িয়ার প্রতি অপ্রসন্নতা আঁচ করতে পারতাম। আমার প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশনস ছিল, বাচ্চাটা অসুস্থ ছিল, আর তাই অভিষেক না প্রথম থেকেই চাইনি যে ও আসুক, জানেন তো। কিন্তু কিন্তু আপনি বলুন তো ডক্টর, আমি আমি একজন মা হয়ে কি করে আমার সন্তানকে হত্যা করি? এটা কখনো সম্ভব? তাই তাই আমিও জেদ ধরে বসলাম। আমি যে করে হোক এই সন্তানকে জন্ম দেবই। ভেবেছিলাম একবারও জন্মালে অভিষেক মুখ ফিরিয়ে থাকতেই পারবে না, ঠিক ওকে বুকে টেনে নেবে। তারপর ঈশ্বরের ইচ্ছে যত দিনই ও বাঁচুক না কেন, ওকে আমরা দুজনে মিলে মাথায় করে রাখবো। কিন্তু জানেন ডক্টর, আমার ধারণাটা না একেবারে ভুল ছিল, একেবারে ভুল ছিল। আমার অভি যে মনে মনে নিজের সন্তানের প্রতি এতটা ঘৃণা ভরে রেখেছে শুধুমাত্র অসুস্থ বলে, আমি ভাবতে পারিনি। আমি সত্যি ভাবতে পারিনি ডক্টর। গলা কেঁপে ওঠে শ্রীতমার। ডক্টর লাহিড়ী জলের গ্লাসটা এগিয়ে দেন ওর দিকে। সামান্য জল খেয়ে আবার বলতে শুরু করে শ্রীতমা। দুর্ঘটনার রাতে আমি যখন বাথরুমের মেঝেতে পড়ে কাতরাচ্ছিলাম, তখনই ওই ঘরের জানালার পাশে অভি দাঁড়িয়ে আছে মনে হয়েছিল। আমি চেঁচিয়ে কত ডাকলাম জানেন ডক্টর, তাও দাঁড়িয়েই থাকলো, কিছুতেই আসলো না আমার কাছে। কতবার আমি ওকে ডাকলাম। পরের দিন জ্ঞান ফিরতেই বুঝলাম আমার সর্বনাশ হয়ে গেছে। আমার গুড়িয়ার নেই। প্রবল ভাবে কেঁদে উঠতে গিয়েও আমি থমকে গেলাম। কান পেতে শুনলাম অভিষেক কাকে যেন বলছে। না না, আমার এসব দুঃখ ফুক্ষ হয়নি। স্ত্রীকে আগেই বলেছিলাম এসব আপদ ফাপদ বিদায় করতে। তখনই আমার কথাটা শুনে নিলে এখন এসব ঝামেলা পোহাতে হতো না, আর এত কষ্টও পেতে হতো না। আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল ডক্টর। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন তো, ওই অবসন্ন দেহেও আমার মাথা আশ্চর্য কাজ করতে শুরু করলো। গত রাতের ঘটনাগুলো একের পর এক সাজিয়ে খুব সহজেই আমি বুঝতে পারলাম যে অভিষেক খুব ঠান্ডা মাথায় আমার সন্তানকে হত্যা করেছে। একদম পারফেক্ট মার্ডার যাকে বলে। আমার ইচ্ছে হলো চেঁচিয়ে সবাইকে বলে দিই ওই খুনি। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না ডক্টর। আর তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করি অভিষেককে ওর কৃত কর্মের শাস্তি আমি দেবই। আর তাই ঠিক করি যে সন্তানের থেকে মুক্তি পাওয়ার জন্য ও তাকে পৃথিবীতেই আসতে দিল না, তার কল্পিত অস্তিত্ব দিয়েই ওর জীবনটাকে মৃত্যুর সমান করে তুলবো আমি। কিছুক্ষণ বাদে অভি আমায় দেখতে এলে আমি খুব নিরীহ মুখে ওকে প্রথম গুড়িয়ার কথা বলি। সেই দিন থেকে শুরু হয়েছিল এক
অসম যুদ্ধের। এই যুদ্ধে আমি অনেক কিছু হারিয়েছি ডক্টর। যে শ্বশুর বাড়িতে এত ভালোবাসা, এত সম্মান নিয়ে নতুন ঘর বেঁধেছিলাম, তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমার মা বাবা মনে কত দুঃখ নিয়ে মারা গেলেন। পুরনো শহর, পাড়া সব ছেড়ে আসলাম, সব। শুধু যখন যখন অভিষেককে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দ্বন্দ্বে ভুগতে দেখতাম, নির্ঘুম রাত কাটাতে দেখতাম, তখন আমার মনে একটা শান্তির প্রলেপ পড়ত। এতখানি বলে থামল শ্রীতমা। এই ফাঁকে ডক্টর লাহিড়ী বললেন, বাট আই মাস্ট সে শ্রীতমা, অভিষেক বাবু আপনাকে অত্যন্ত ভালোবাসেন। নইলে একজন মেন্টালি ইল মানুষের সাথে এতদিন কাটানো, আর আপনার প্রতিও উনি যথেষ্ট যত্নবান। মুখে একটা করুণ হাসি খেলে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, জানি ডক্টর, অভি নিঃসন্দেহে আমায় খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, আমি আজও অভিকে একই রকম ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তাই হয়তো এত কিছুর পরও ওকে ছেড়ে যেতে পারিনি। কিন্তু ও যা করেছে, তার জন্য এই প্রায়শ্চিত্তটা করার ওর দরকার ছিল। একজন অপরাধীর সাথে, আমার সন্তানের হত্যাকারীর সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব ছিল না ডক্টর। ইট ওয়াজ জাস্ট ইম্পসিবল। তাই এই অভিনয় শুরু করি আমি, শুধুমাত্র অভিষেকের মনে অনুতাপের জন্ম দিতে। কিন্তু আমার এই জার্নিটা খুব সহজ ছিল না ডক্টর। সত্যি বলতে কি, অভিষেকের মতো বিজ্ঞান মনস্ক লোককে অলৌকিকে বিশ্বাস করানো আমার পক্ষে সহজ ছিল না। তাই দীর্ঘ 4 বছর ধরে এক টানা অভিনয় করার পরও অভিষেক কুরিয়ার অস্তিত্ব মানতে চায়নি। কিন্তু ওর মনে পাপ বোধ তৈরি করতে একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল। ঠিক এই সময়ই অভিষেক আমায় আপনার কাছে নিয়ে এলো। আপনার সাথে পরিচয় হলো, আর কাউন্সেলিং এর সময় সব ঘটনা শুনে আপনি আমায় অভিষেকের উপর অ্যাট্রোপিন প্রয়োগ করার পরামর্শ দিলেন। আর আমি ওর শেভিং ক্রিমে খুব অল্প পরিমাণে অ্যাট্রোপিন মিশিয়ে দিয়েছিলাম। আমি জানতাম শেভ করার সময় না প্রায় ওর গাল কেটে যায়, আর ঠিক ওই সময়ই ওষুধটা আস্তে আস্তে ওর রক্তে মিশে যেত। অ্যাট্রোপিনের প্রভাবে অভিষেকের মনে অকারণ উদ্বেগ, ভুল দেখা, ভুল শোনা, এসব উপসর্গগুলো না খুব সামান্য পরিমাণে দেখা দিতে লাগলো। আর এর মধ্যেই আমাদের মন্দারমণি যাওয়া ঠিক হলো। আর আপনি অভিষেককে কনফেস করতে বলার পর থেকে ও যেন আরো 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 কেমন যেন করতে থাকে জানেন। এমনিতেই অভিষেকের রক্তে অ্যাট্রোপিনের প্রভাব ছিলই। তারপর সেদিন মন্দারমণির গেস্ট হাউসে রাতের বেলা ড্রিঙ্ক করে অভিষেকের স্নায়ু আরো দুর্বল হয়ে পড়ে। তারপর ফিজিক্যালি ইন্টিমেসির সময় স্বাভাবিকভাবেই সবকিছু মিলে ওর শরীরে মনে প্রবল উদ্বেগের জন্ম নেয়। আমার কাছে নিজের
অপরাধের কথা কনফেস করে ও। আর আর ওই মুহূর্তে আমার মুখে কুরিয়ার নাম শুনে খুব সহজেই ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ের অবয়ব ওর সামনে ফুটে ওঠে। বেচারা অভি, ধাক্কাটা না সামলাতে পারলো না, জ্ঞান হারিয়ে ফেলল। আর তারপর আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম। এরপর তো আপনি সবই জানেন। এতখানি বলে চুপ করে শ্রীতমা। ডক্টর লাহিড়ী ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকান। কিছুক্ষণ দুপক্ষই কথা বলে না। তারপর একসময় ডক্টর লাহিড়ী নিস্তব্ধতা ভেঙে বললেন, আশা করি আগামী 10-12 দিনের মধ্যেই অভিষেকবাবু সম্পূর্ণ সেরে যাবেন। ডিসচার্জ দিয়ে দেওয়া হবে ওনাকে। তখন কি করবেন আপনি? ক্ষমা করতে পেরেছেন তো ওনাকে? অভিষেক ওর পাপের প্রায়শ্চিত্ত করেছে ডক্টর। অনুতাপ এসেছে ওর মনে। এবারে ও সেরে উঠলে ওকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব আমরা। আমার কুরিয়ার আত্মাও নিশ্চয়ই শান্তি পেয়েছে এতদিনে। কিন্তু একটা বিষয় ভাবাচ্ছে। হিউম্যান সাইকোলজি বলে, কেউ যদি একইভাবে কোনো অলীক বা কল্পনার বস্তুকে বাস্তব ভেবে অভিনয় করে যায়, কোনো একদিন এমন আসে যখন সেই ব্যক্তিটি তার কল্পনাকেই বাস্তব ভাবতে শুরু করে। আপনাকে দেখে এটাই অদ্ভুত লাগলো, এতগুলো বছর টানা অভিনয়। আর এনিওয়ে, অনেক শুভেচ্ছা রইল আমার। খুব ভালো থাকবেন আপনারা। আর মাত্র কটা দিনের তো অপেক্ষা। ডক্টর লাহিড়ী চেম্বার থেকে বেরিয়ে অভিষেককে একবার দেখে গাড়িতে উঠল শ্রীতমা। ড্রাইভারকে গন্তব্যের নির্দেশ দিয়ে গাড়ির সিটে গা এলিয়ে দিল সে। আর সাথে সাথেই চমকে উঠল। পাশ থেকে দুটো অদৃশ্য কচি হাত ওকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলে উঠল, তো দিদি করলে কেন মা? আমি তো কখন বাবার কাছ থেকে চলে এসেছি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ আমাদের সঙ্গে বিশেষ সহযোগিতায় ছিলেন এবং শুভদীপ, কণ্ঠ ইউটিউব চ্যানেল আর রেনি টেলস। চ্যানেলগুলির লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসাই আমাদের ভালো কাজের প্রেরণা যোগায়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর শুনতে থাকুন এখন গল্প।